সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ঐক্যের জুলাই, অনৈক্যের সুর। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, স্বাগত আপনাকে এই আয়োজনে। যেতে চাই ঐক্যের জুলাই, অনৈক্যের সুর আমরা সেখানে শুনতে পাচ্ছি কিনা সেই আলোচনা শুরু করতে চাই। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে শুরু করি। আমার যে শিরোনামগুলো ছিল সেখানকার একটা অংশ তুলে ধরতে চাই। আজকে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি। নিশ্চিতভাবে বাংলাদেশের জাতীয় ইতিহাসে এই নামটি সবসময়, এই অধ্যায়টি সবসময় অন্যরকম একটা প্রেরণা যোগাবে। সেই জুলাই স্মরণে আজকে যে রাষ্ট্রপতির আয়োজনটি ছিল, সেখানে আমরা এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখতে পেয়েছি, হট্টগোল দেখেছি। বিদেশি কূটনীতিকরা সেখানে ছিলেন, তারা সেখান থেকে একভাবে আর কি চলে গেছেন সেই জায়গাটুকু ছেড়ে। সেটা নিয়ে রাষ্ট্রপতি আক্ষেপ প্রকাশ করেছেন। আমি যেটি বলছিলাম আমার শিরোনামে, তিনি বলেছেন যে আমি লজ্জিত এবং দুঃখিত হয়েছি। জাতীয় অনুষ্ঠানে আমরা যে জাতীয় ঐক্য দেখানোর কথা সেটি দেখাতে পারলাম না। এটা এই সরকার নির্বাচিত, কিন্তু বিদেশিদের সামনে নাস্তানাবোধ হলাম, এতে আমি লজ্জিত। আপনি কি বলবেন এই ঘটনাটি নিয়ে? ধন্যবাদ আপনাকে। অস্থায়ী রাষ্ট্রপতি তার যে পর্যবেক্ষণ, এটার সাথে সম্পূর্ণ আমি একমত, কিন্তু যেটা আয়োজকদের যেটা উচিত ছিল, কারণ অনুষ্ঠানটা হচ্ছে বাংলাদেশে, আর আমন্ত্রিত তো বাংলাদেশে যারা রাজনীতি করে তারা হচ্ছে আমন্ত্রিত। তো আমাদের ক্যারেক্টারিস্টিক্স তো মানে অস্থায়ী রাষ্ট্রপতির জানার কথা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের লোকজনেরও জানার কথা। এটা ইট কুড হ্যাভ বিন অ্যাবসলিউটলি একটা গভর্নমেন্ট প্রোগ্রাম হতে পারতো। রাষ্ট্রদূতদের ডেকেছেন সরকারিভাবে, যেটা ইউজুয়ালি যেটা আমাদের দেশে হয়, সাধারণত যেটা দেখি, এরকম একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম হতে পারতো, সেখানে আলোচনাগুলো হতে পারতো, সব ঠিক আছে। কিন্তু মানে এটাকে খুব গণপরিসরে আলোচনাটা করতে যেটা হলো, ওই যে বললাম যে আমাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, কোথায় কোনটা করতে হয় এবং কোথায় কোনটা করতে হয় না, সেই পরিমিতি বোধটারও তো কিছুটা ঘাটতি আমাদের আছে। যেখানে আপনার বিদেশি রাষ্ট্রদূতরা ছিলেন এবং এখানে এই দিনটাকে যদি আমরা অনেক মহান হিসেবে যদি বিবেচনা করেই থাকি, সত্যি সত্যি যদি বুকে ধারণ করি, তাহলে আজকে একটা পতিত মাফিয়ার মানে মূল ব্যক্তি আজকে একটা তথাকথিত একটা মানে প্রেস মিট করার কথা ভার্চুয়ালি, সেখানে তিনি যা যা বলার বলবেন, অন দ্য আদার হ্যান্ড বলেছেন হয়তো। তো আমাদের তরফে আজকে তো আমাদের এই দিনটা আমরা গ্লোরিফাই করার কথা। আমাদের ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে, থাকে তো। যেমন ভারতের স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে, 15ই আগস্ট তারা তাদের স্বাধীনতা দিবস পালন করেন। তো সেখানে মহাত্মা গান্ধী থেকে শুরু করে ওখানে মানে আপনার আম্বেদকর থেকে সব মানে তাদের অনেকের মধ্যেই কি সব এক ছিলেন, বিরোধ ছিল। তো স্বাধীনতা লাভের পরে ভারতের রাজনীতিকরা নানান প্ল্যাটফর্মে একে অপরের সমালোচনা করেছেন। তো আরএসএসের লোকেরা তো তাদের হাতে তো মানে ভারতের জাতির পিতা নিহত হওয়ার ঘটনা তো আছে, ওই যে মানে নাথুরাম গডসের কথা বলতে চাই, নানান বিতর্ক তো আছে। তো থাকবে। আমাদের মুক্তিযুদ্ধের সময় নানান ধরনের দল, আপনার আওয়ামী লীগ, ন্যাশনাল পার্টি থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি, তখনকার যে সমস্ত রাজনৈতিক দল ছিলেন তারা সবাই অংশগ্রহণ করেছেন, তখনকার নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছেন। স্বাধীনতার যুদ্ধের সময় ভারতের তাদের মানে সমন্বয়ে একটা অ্যাডভাইজারি, মুক্তিযুদ্ধ বিষয়ে একটা অ্যাডভাইজারি মানে কমিটিও ছিল, মৌলানা ভাসানী সেখানে ছিলেন, মানে প্রধান ছিলেন। কিন্তু আবার যদি আমরা স্বাধীনতার পরে দেখবেন যে আওয়ামী লীগের সাথে অন্য রাজনৈতিক দলে একটা দুস্তর ব্যবধান তৈরি হয়ে গেল। তো এইটা কিন্তু আপনি যদি এটা মনে করেন কোনো কারণ নেই যে এত বড় একটা মুক্তিযুদ্ধ হলো, এখানে লক্ষ লক্ষ মানুষের মানে প্রাণ গেল, এত মানুষের নির্যাতন, এত মানুষ নারী মানে ধর্ষণের শিকার হলেন, মানে এত কিছুর পরে যে বাংলাদেশটা আমরা পেলাম, 72 সালে কেন সরকারি বিরোধিতা, 72 সালের পরেই কেন সরকার এত সমালোচনা, কেন এত অনেক থাকবে? এটা অস্বাভাবিক কিছু দেখি না, কিন্তু তার একটা ডিসেন্ট ফর্ম থাকতে হবে। সমালোচনা থাকবে, বাট ডিসেন্ট ফর্মে থাকতে হবে। ওটা তো তখন রাজনীতির ময়দানে ছিল। রাজনীতির ময়দানে তো আপনি আপনার ভিন্ন অবস্থান তুলবেন। কম্বোডিয়া বলেন, যেটা কম্পুচিয়া বলা হয়, এখনো কম্পুচিয়া বলে কিনা জানি না,
তো আপনার এরকম নানা দেশেই মানে মুক্তিযুদ্ধের সময় নানা শ্রেণী নানা পক্ষগুলো মানে সমবেত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন। আন্দোলনের আউটকামের পরে আবার তারা যে যার জায়গায় আবার ফেরত যান, যার পরে তাদের মধ্যে আবার নিজেদের ডিফারেন্সেস অফ অপিনিয়ন থাকে। এগুলো সবই কিন্তু গণতন্ত্রে কাম্য, প্রত্যাশিত, এবং সারা পৃথিবীতে এগুলো ঘটে। কিন্তু এটার তখনই ব্যত্যয়টা তখনই হয় বা সমালোচনাটা আসে অথবা দুশ্চিন্তার কারণ হয় তখনই যখন ওই যে আপনি বললেন যে বিদেশি মেহমানরা ছিলেন, প্রেসিডেন্টের অনুষ্ঠান, তো প্রেসিডেন্ট যতদিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন সেটা বলতে উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, সেই অনুষ্ঠানে অনেক দেশের রাষ্ট্রদূত আছেন এবং তারা সবাই জানেন যে আজকে মানে পতিত মাফিয়ারও আজকে একটা প্রোগ্রাম বাংলাদেশের জন্য একটা বিশেষ রাইট। আমি যদি এই দিনটাকে যদি অনেক বেশি গ্লোরিফাই করতে চাই এবং যদি আমি জাস্টিফাই করতে চাই আমাদের লড়াইটাকে, আমাদের সংগ্রামটাকে, এটাকে ইয়েস আপনি একটা স্মরণিকা বলেন বা একটা ডকুমেন্টারি বলেন, এখানে যারা করেছেন মানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখনো প্রশাসনের মধ্যে, সরকারের প্রশাসনের মধ্যে 17 বছরে বেড়ে ওঠা যে লোকগুলো 17 বছর আগে জয়েন করেছিল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ধরুন বিসিএস পাশ করে ঢুকলো, 17 বছর মিনওয়াইল সে জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে অনেকেই, আছে তো তারা, বা যারা ডেপুটি সেক্রেটারি ছিলেন তারা সচিব হয়ে গেছেন, আছে তো তারা। আপনি তো নতুন করে জুলাইয়ের লোকজনকে তো আপনি সচিব বানান নেই বা সচিব হওয়ার স্কোপ মানে কারেন্ট সিস্টেমে। তাহলে এই ধরনের একটা ডকুমেন্টেশনের ক্ষেত্রে ভুলটা তো অনিবার্য, সেটা রাষ্ট্রপতি নিজেই বলেছেন। রাষ্ট্রপতি নিজেই বিস্মিত হয়ে বলেছেন, কি বলেছেন, যে ডকুমেন্টারিতে আবু সাঈদের অবস্থান নাই, মানে নাই, বা আপনার ওয়াসিমের ইয়ে নাই, মুগ্ধ থাকবেন, অর্থাৎ ডকুমেন্টারি তো ডকুমেন্টারি হতে হবে, তাই না? এটা ইতিহাসকে ধারণ করবে, সময়কে ধারণ করবে। তো এটা যারা নির্মাণ করেছেন এটা তাদের ত্রুটি, আর যারা এটা যাদের এবং যারা এটাকে দায়িত্বে ছিলেন তাদের, সেটা তো মানে তদন্তের দাবি তদন্ত না, এটা তো রাষ্ট্রপতি নিজেই নিজের চোখে পড়েছে, সবারই চোখে পড়ার কথা, এবং যারা প্রতিবাদ করেছেন তাদেরও চোখে পড়েছে। কিন্তু কথাটা হলো সেটা, এটা কি পল্টন ময়দান, এটা কি আমি দাওয়াত খেতে গেছি যে তরকারিতে লবণ কম হয়ে গেছে বলে যে আমি খাবো না বলে আসে না, বিয়ের অনুষ্ঠানের সময় দেখা না খেয়ে চলে আসে। এবং আমার এক নিকটাত্মীয় এরকম অনুষ্ঠানে দেখা গেলো খুবই ঘনিষ্ঠজন মানে উঠে চলে গেছে, মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখলাম আর কি, যে কিছু বলার নাই। সব জায়গায় সবকিছু করা যায়, করা উচিত না, তাই না? তো আমি মনে করি যে যারা এটা করেছেন তাদের কাজটাও যে খুব সুন্দর হয়েছে এটা তারা নিশ্চয় অনুভব করবেন। আর সরকারের তরফে এই জাতীয় অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে তাদের অনেক বেশি সতর্ক হচ্ছে, যেটা বলে যে একটা মানে আপনার প্রিমিয়ার শো প্রিভিউ হওয়া উচিত ছিল এই অনুষ্ঠানটি। মানে এটা না হয়ে কি এসেছে, মানে এই সম্ভাবনা কি আপনি মনে করেন যে এই সম্ভাবনা আছে? নিশ্চয়ই এটা মানে যদি যাদের নজরে পড়লো না তাহলে আমি কিভাবে বলবো যে এটা প্রিভিউ হয়েছে? যেমন আপনি একটা যদি সিনেমা যদি আপনি রিলিজ করেন, সেখানেও কিন্তু একটা সেন্সর বোর্ড আছে, সেখানে একটা প্রিভিউ হয়। তো আপনি গভর্নমেন্ট, এটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, প্রেসিডেন্টের প্রেজেন্সে যে প্রোগ্রাম, দ্যাটস এ রাষ্ট্রীয় অনুষ্ঠান। আপনার একটা স্টেট প্রোগ্রামে আপনি একটা জিনিস মানে ইয়ে করবেন, প্রচার করবেন, সেটার ব্যাপারে তো আমি মনে করি যারা দায়িত্বশীল লোক ছিলেন, আমার ধারণা এখানে খুব অভিজ্ঞ লোকজন এটার সাথে যুক্ত ছিলেন না। এক, তারপরে যে সমস্ত কর্মকর্তারা এটা করেছেন তাদের ইতিহাস জ্ঞানের অভাব আছে, অভাব না থাকলে এগুলো থাকবে না কেন? আমি খুব স্ট্রংলি ক্রিটিসাইজ করি, আমি নিজেও সরকারি দলের লোক হওয়া সত্ত্বেও আমি স্ট্রংলি ক্রিটিসাইজ করি এবং যে এটা ঠিক হয়নি। বাট আবার কিন্তু মন্ত্রীও কিন্তু আপনার দুঃখ প্রকাশ করেছেন, তাই না? তো রাষ্ট্রপতি নিজে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। তো সব কিছু তো ছিল তো, সুতরাং এবং রাষ্ট্রপতি বলেছেন যে আমরা ভুল ছিল সেগুলো তো আমরা কারেকশন করতেই পারতাম, বাট নট ইন ফ্রন্ট অফ ফরেন গেস্ট। একদম, একজন দর্শক আছে, তারা আপনাদের সঙ্গে কথা বলতে চাই, একটু দর্শকের প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, আমি স্বাধীন বাংলার একজন নিয়মিত দর্শক। আজকের বিষয় হচ্ছে ঐক্যের জুলাই অনৈক্যের সুর। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে একটা বাঙালি জাতির জন্য বিশেষ দিন। সেই দিনে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যিনি অনারেবল পারসন রাষ্ট্রপতি, ওনার উপরে আর কেউ আছে কিনা আমার জানা নেই, এই রাষ্ট্রপতির সামনে এতগুলো কূটনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হলো, সেই উচ্ছৃঙ্খল পরিবেশ যারা করছে তারা তো তাদের চিহ্নিত, তাদেরকে আমরা চিনি কে, কিন্তু আইনের ধারায় কি বলে? আইনের ধারায় বলে যে এটা একটা বিশাল মানহানি।
এই মানহানির ধারা অনুযায়ী কি তাদের কি কোনোভাবে শাসন করার কোনো লাইন নাই? এই প্রশ্নটা আমি জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে, আমরা এই আলোচনাতেই আছি। প্রীতম দাস, আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে আসছি যে আজকে জুলাই গণঅভ্যুত্থানের যে ঘটনাটি ঘটে গেল, যেটা নিয়ে রাষ্ট্রপতি নিজে লজ্জিত হয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন তিনি, এবং বিদেশি কূটনীতিকরা সেখানে ছিল, তারা সেখানে সেই স্থান ত্যাগ করেছে, সেই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, মানে এই ডকুমেন্টারিতে এমন কি ছিল যেটি নিয়ে এতটা বিতর্ক তৈরি হলো, এতটা হট্টগোল তৈরি হলো, সেটি পরবর্তীতে আসলে ঠিক করার সুযোগ অন্যভাবে তো করা যেত, আলোচনার মাধ্যমে করা যেত, কারণ সেটি সুযোগ তো ছিল। আপনার কাছে পুরো ব্যাপারটি আসলে কি? ধন্যবাদ। আজকে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো। আমাদের যারা শহীদ, আহত সহ যারা আছেন এবং এই অভ্যুত্থানের সাথে যারা জড়িত, সব দল মত সবাইকে জুলাই গণঅভ্যুত্থানের যে বিজয়ের শুভেচ্ছা জানাই। আজকে আমি যে আপনারা যে রাষ্ট্রপতির যে অনুষ্ঠানের কথা বলছিলেন, সেই অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম সকালে, এবং আজকে আমি 2টা অনুষ্ঠানে যোগ দিয়েছি। সন্ধ্যার সময় আমাদের একটা প্রোগ্রাম ছিল বিকেলবেলা সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। তো মানিক মিয়া এভিনিউতে যে প্রোগ্রামটা ছিল, সেখানে স্পিকার, তারপরে চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, তারপরে সরকার দলীয় এমপি সহ ওনারা মঞ্চে যখন ছিলেন এবং যখন বক্তব্য দিচ্ছিলেন সন্ধ্যার সময় এবং হাতে হাত তুলে যখন দাঁড়াইলেন, তখন আমার কাছে মনে হইল নাহিদ ইসলাম যেমন এই গণঅভ্যুত্থানের নেতা, আমার নেতা, ঠিক তেমনি এই বিএনপির যারা ডেপুটি স্পিকার সহ যারা ছিলেন এরাও আমার নেতা। আমি প্রচণ্ড পরিমাণে উজ্জীবিত হয়েছি এবং একটা ঐক্যের একটা বার্তা দেখছি। খুবই ভালো। তাহলে এই যে আমরা ধরেন সন্ধ্যার সময় এত উজ্জীবিত হইলাম, এত অনুপ্রাণিত হইলাম বা ওনাদের কথা শুনে মুগ্ধ হইলাম, তাহলে সকালবেলাটা এমন গেল কেন? সকালবেলাতে ঠিক তেমনি আমি ধরেন সকালে ঘুম থেকে উঠে খুবই উজ্জীবিত হয়েছে, জুলাইয়ের 2 বছর পূর্তি আমরা গেলাম, সবাই গিয়ে বসলাম এবং আহতদের এবং নিহতদের পরিবারের যে কথাগুলো আমরা শুনছিলাম, খুবই আবেগাপ্লুত হচ্ছিলাম। তো ওই সময়ে আপনারা আমরা দেখলাম যে একটা ডকুমেন্টারি দেখানো হইলো। সেখানে প্রথম যে আপত্তিটা ছিল, জুলাইয়ের যারা আহত হয়েছিলেন এবং শহীদ পরিবারের সদস্য ছিলেন, তাদের পক্ষ থেকে এটার প্রতিবাদ জানানো হয়েছে। সেখানে আমাদের সদস্য সচিব ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যে এটা এসেছে যে আমাদের সদস্য সচিব সবাইকে নিবৃত্ত করেছেন এবং প্রোগ্রামের সৌন্দর্য ধরে রাখার জন্য চেষ্টা করেছেন, এবং আমরা আমাদের বক্তব্যে এই বিষয়গুলো তুলে ধরেছি। তো একদিকে যেমন আমরা দেখতে পেলাম যে মহামান্য রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তিনি যেমন দায়িত্বশীল বক্তব্য দিলেন, আবার অন্যদিকে দেখলাম আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এসে রীতিমতো সবাইকে ধমকাইলেন এবং যাচ্ছে তাই ব্যবহার করলেন। তো ওই অবস্থায় আপনার এখানে যারা উপস্থিত ছিল তারা আবারও উত্তেজিত হইল। তো আমরা ওই প্রোগ্রামে যেটা দেখলাম যে আমাদের ইতিহাসে বিকৃত করার একটা চেষ্টা। কোন বিষয়গুলোকে মনে হয়েছে আপনাদের কাছে? আমাদের কাছে মনে হয়েছে যে এই জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের কেন্দ্র করে যে ডকুমেন্টারিটা বানানো হয়েছে, সেইখানে আসলে তারা ইচ্ছা করে এই ব্যাপারগুলো স্কিপ করেছেন। যেমন এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এখানে ব্যানারে অভ্যুত্থানটা হয়েছিল, আমরা সেই আন্দোলনে যুক্ত ছিলাম। কোনো একটা জায়গায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো নাম নাই, এখানে 9 দফার কথা আসে নাই, 1 দফার কথা আসে নাই। তো আমাদের কাছে মনে হয়েছে ওনাদের যে আচরণ, সবার না, আমি সবার বলবো না, তো অনেকের আচরণ এমন ছিল যে এইখানে যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব একে অন্যে মিলেমিশে, এবং যে আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে, যে ঐক্যের কথা বলা হচ্ছে, সেই ঐক্যের জায়গাটাতে ওনারা আসতে চান না। এবং দুঃখজনকভাবে আমাদের যে সমন্বয়করা ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক মাহিন সরকারকে ছাত্রদলের লোকজন টেনে হিচড়ে ওখান থেকে বের করে দিয়েছে। আপনারা এটা দেখতে পারবেন যদি ভিডিওটা দেখেন। তো এই অবস্থায় আমরা যেটা দেখলাম, আমরা আমাদের মতো করে গিয়েছি এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু সার্বিক পরিস্থিতি যারা এটা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানকে তারা ধারণ করেন,
বা এই গণঅভ্যুত্থানকে ধারণ করে একটা ঐক্যের বার্তা দিবেন, ঐক্য চান, এই বিষয়টা আমরা দেখতে পাই। কিন্তু আপনি তো বললেন যে স্পিকার এটা নিয়ে কথা বলেছেন, ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বারবার কথা বলেছেন, নিবৃত্ত করার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি বলেছেন, কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন সরকারি দলের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে। তাহলে তারপরও কেন মনে হয়েছে যে তারা আসলে বিষয়টিকে ধারণ করেনি বা আপনাদেরকে সেভাবে ওয়েলকাম করেনি? প্রথমত মানে হচ্ছে দু একটি ছোট ছোট ঘটনায় কি আপনাদেরকে সব থেকে বেশি মানে পীড়া দিল? না, আমরা স্পষ্ট, আমরা যখন ওখান থেকে চলে আসছি তারপরে আমরা রাষ্ট্রপতির বক্তব্য উনি ওনার বক্তব্য দিয়েছেন, আমরা এটা শুনেছি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী যেমন এটা বলেছেন, আবার প্রতিমন্ত্রী ঠিক উল্টা আচরণটাই করেছেন। এবং সার্বিকভাবে এই পরিবেশটা এমন ছিল যে ওইখানে অবস্থান করার মতো অবস্থা ছিল না। আচ্ছা, ফলে আমরা চেয়েছি। আপনার কাছে কি মনে হয়, একটু ছোট করে যদি জানতে চাই, যে যেমনটি ডক্টর আসাদুজ্জামান রিপন বলছিলেন যে এই বিষয়গুলো আসলে মাথায় রাখাটা দরকার ছিল, যে ওখানে বিদেশি অতিথিরা আছে, নিজ নিজ দেশে এই তথ্যগুলো হয়তো বা যাবে, যে বাংলাদেশের একটু রাষ্ট্রীয় একটি আয়োজনে, এই ধরনের অনুষ্ঠানের পরে ফরেনাররা আসবে, রাষ্ট্রীয় একটি আয়োজনে বাংলাদেশের একটি মানে যেটা সেলিব্রেট করার কথা সেরকম একটা আয়োজনে এরকম পরিস্থিতি, সেই বার্তাটা বাজেভাবে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনি আসলে কি মনে করছেন, যে কতটা ঠিক হলো আসলে? এটা কি আলোচনার সুযোগ ছিল কিনা পরবর্তীতে? প্রথমত আমাদের কাছে বিদেশি অতিথি এবং এই রাষ্ট্রীয় প্রোগ্রাম অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি এমন কোনো আচরণ বা এমন কিছু বলবেন না বা এমন কিছু শো করবেন না যাতে আপনার শহীদ পরিবার এবং আহতদের পরিবার এবং এই অভ্যুত্থানের সাথে যারা যুক্ত তাদের মনে আঘাত লাগে, তাদেরকে অপমান করা হয়। আমি আবারও বলছি, এই যে যখন এই আয়োজনটা চলছিল, এই অনুষ্ঠানটা চলছিল এবং এই ডকুমেন্টারিটা দেখানো হয়, তার পরপরই এই আপত্তিটা শহীদ পরিবার এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে আসে। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা ওনাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি, সেটা আমরা দেখেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর আসাদুজ্জামান রিপন এই প্রসঙ্গ নিয়ে আসলে আর কথাও বাড়াতে চাই না। আমি একটু যদি জানতে চাই, এই যে আমাদের দেশে যতগুলো আন্দোলন হয়েছে বা এই বাংলায় যতগুলো আন্দোলন হয়েছে, আমরা বাংলায় মানে বাংলাদেশ, পশ্চিম বাংলাদেশে, পশ্চিমবাংলা সহ পশ্চিম পাকিস্তানের কথা বলছেন, পশ্চিম বাংলা, আপনি বাংলায় বলুন তো, এটা কলকাতার লোকেরা বাংলা বাংলা বলে মেন করিনি, আমাদের বাংলাদেশের কথা বলছি। যতগুলো আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, সব জায়গাতে দেখা গেছে সাধারণ মানুষ তাদের বুকের তাজা রক্ত আসলে ঢেলে দিয়েছে, তারা একটা স্বপ্ন নিয়ে সবসময় আসলে সামনে এগিয়েছে। কিন্তু দেখা গেছে আন্দোলন সংগ্রাম শেষ হবার পর সব থেকে বেশি আশাহত হয়েছে আসলে তারা। এর কারণটা আসলে কি? এর কারণটা অনেক লার্জ, আপনার ইয়েটা, আপনি যে কথাটা বলেছেন এটার ডোমেইনটা, ল্যান্ডস্কেপটা অনেক বড়। এটা বলতে গেলে আমার সে ৭২ সাল থেকে বলতে হবে। জি, বলেন। তো এটা তো মানে এতদূর সম্ভব না। যুগে যুগে মানুষ তো জীবন দেয়, সংগ্রাম, মানুষের জীবন সবচেয়ে বেশি প্রিয়, মনে রাখবেন। মানুষের জীবনটা সবচেয়ে বেশি প্রিয়। কয়েকটা কারণে মানুষ জীবন দিতে কুণ্ঠিত হয় না। প্রথমত হচ্ছে প্রথমত মানে মুসলমান যারা, প্রথমত তারা ধর্মযুদ্ধে শহীদ হতে তারা পিছপা হন না। তারা মনে করেন যে তারা যদি এই ধর্মযুদ্ধে যদি মারা যান, তারা শহীদি মর্যাদা পাবেন। মানুষ তো মারা যাবেই, তো এই জীবনটাকে তখন তারা তুচ্ছ জ্ঞান করে। এটা একটা কারণ। দেশের জন্য মানুষ জীবন দেয়, অকাতরে জীবন দেয়, বুক পেতে দেয়। যে আবু সাইদ দিল দেখলেন না, এটা তো খুব, এটা এর চেয়ারে এত মানে তরতাজা উদাহরণ কি দেব। আরেকটা কারণ মানুষ জীবন দেয়, সেটা দেখবেন যে কখনো কখনো দেয়, সেটা হচ্ছে যখন ছেলেমেয়েরা ভালোবাসাবাসি করে না, তখন দেখবেন যে একজন আরেকজনকে না পেলে ঝাঁপ দেয়, ডুব দেয়, বিষ খায়, যেগুলো করা উচিত না। এর মধ্যে অবশ্যই এটা একটা মেকি হয়ে গেছে। দেখলাম কয়েকদিন আগে দেখলাম যে একটা ছেলে মেয়ে দুজনেই ডিসিশন নিয়েছে, তাদের পরিবার অ্যাকসেপ্ট করছে না, পত্রিকায় দেখলাম তারা ডিসিশন নিয়েছে তারা যমুনায় ঝাঁপ দেবে। তো দেখা গেল যে ছেলেটা কথা রেখেছে, যমুনায় ঝাঁপ দিয়েছে, মেয়েটি আর ঝাঁপ দেয়নি। তো এখন এই জায়গাটা কিছুটা মেকি হয়ে যাচ্ছে, এটা ঠিক না, এটা করা উচিত না, ঝাঁপ দেওয়া, এটা ঠিক। এটা কি এরকম হয় যে মেয়েটা আসলে রাজনৈতিক একটা প্রতীক বহন করে এবং যে ঝাঁপ দিল সে জনগণের প্রতি বহন করে? বিষয়টা এরকম হয় কিনা যে জনগণ আসলে প্রতারিত হয় বারবার? তো যাই হোক, এখন আমি যেটা বলছি যে মানুষের যেই জীবন সবচেয়ে বেশি প্রিয়, সেই জীবনটা মানুষ ইয়ে করে, কি বলে, অকাতরে দান করে দেয়। এটা সত্য। দেশের জন্য দেয়, ধর্মের জন্য দেয়, ভালোবাসার জন্য দেয়, ভাষার জন্য দিয়েছে তো এই দেশের মানুষ, তাই না? তো কেন দেয়? তো
তখন মনে করে যে আমি চলে গেল, আমি এই যে ভারতে এই জুলাই মানে এই এখন তো আগস্ট চলে আসলো বাংলাদেশে, গত জুলাইতে ভারতের যে ছাত্ররা যুবকরা যে আন্দোলনটা করলো সেখানেও কিন্তু মানে ছেলে মেয়েরা একটা কথাই বলতো যে আমার জীবনের বিনিময়ে যদি দেশের কিছু ভালো হয়, তাই না? তো জীবনটাকে তখনই তুচ্ছ মনে হয় যখন বড় কিছু অর্জনের লক্ষ্য থাকে। আচ্ছা, যিনি চলে যান তো তিনি তো চলেই গেলেন বা পৃথিবীতে চলে গেলেন, তার ফ্যামিলিজ, তার যারা পরিবার স্বজন যারা দেশের মানুষ, তারা চিন্তা করে যে এত মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিল, দেশটা কি স্বাধীনতার পরে এই রিলিফ চুরির ব্যাপারটা থাকবে? শেখ মুজিবুর রহমান আক্ষেপ করে বললেন, স্বাধীন বাংলাদেশে বললেন যে 7.5, তখন তো জনসংখ্যা 7.5 কোটি ছিল, যে 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল এলো, আমার কম্বলটা কোথায় গেল? উনি আক্ষেপ করে বললেন, আমার ডানে চোর, বায়ে চোর, সামনে চোর, পেছনে চোর, দেশ স্বাধীন করে সবাই পায় সোনার খনি, হীরার খনি, আমি ফেলাম চোরের খনি। তখন তো বিএনপি হয়নি, এনসিপিও হয়নি। তাহলে এই চোরগুলো কারা ছিল? আওয়ামী লীগ ছিল। ওইগুলো প্রথাগত আগে থেকে চোর, এগুলো একবার আগে থেকে এই রিলিফ চুরি, এটা চুরি, চুরি চামারি করা, দুর্বৃত্তপনা করে, এগুলো আগে থেকে অভ্যাস। জনগণ যে গুণগত পরিবর্তনটা আশা করে, কাঠামোগত যে পরিবর্তনটা আশা করে, সেটা শুধুই শেখ মুজিবুর রহমান তাদের নেতা, তিনি যখন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি যখন বলেন সব চোর, চারপাশে চোর, আপনি চিন্তা করেন স্বাধীনতার পরে মানুষ কি চোরদের দেখতে চেয়েছিল? এই চৌর্যবৃত্তি, দুর্বৃত্তপনা দেখতে চায়নি। রিলিফ চুরি দেখতে চেয়েছিল, চায়নি। মানুষ তো আমার রিলিফটা আমি পাবো, তাই না? তো এটা হয়। তো দুঃখের বিষয়টা হচ্ছে কি যে আমরা বারবার সংগ্রাম করি, বারবার আমরা নির্যাতিত। আমার এই যে বয়সে, এই কয়েক বছর আগেই তো আমি কারা জীবন অনেকবার পার করেছি, তাই না? বহু মামলা হয়রানি শিকার হয়েছি। আমার কিছু একটা স্বপ্ন ছিল না? আমার কি স্বপ্ন ছিল যে ঠিক আছে আমি জেলে যাব, সত্য কথা বলবো, সত্য উচ্চারণ করব, এর বিনিময়ে আমার জেল জরিমানা হোয়াট এভার। হাসিনা থাকলে তো আমার কমপক্ষে, আমার বিরুদ্ধে বেশি মামলা ছিল, 36টা মামলা ছিল, কমপক্ষে আমার 36 বছরের জেল হইতো, যে মামলাগুলো ধারাগুলো ছিল কমপক্ষে। তো এখন কথা হচ্ছে কি, আমি তো এটা মেনে নিয়েই করেছি। কেন? এই দেশে একটা পরিবর্তন হবে, এই দেশটা গণতান্ত্রিকভাবে চলবে, রাষ্ট্রটা গণতান্ত্রিক হবে, তাই না? আপনি রাষ্ট্রে প্রশ্ন করতে পারবেন, আপনি আপনার শাসককে জিজ্ঞেস করতে পারবেন, এই আপনি কি করছেন, এটা কেন করছেন? এটা যে রাষ্ট্রে প্রশ্ন তোলা যায় না, যে রাষ্ট্রে জিজ্ঞেস করা যায় না, সেটা তো রাষ্ট্র না। যে রাষ্ট্রে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, সকল ধর্মাবলম্বী, সকল ভাষাভাষী, সকল নৃগোষ্ঠী সবাই পতাকাটাকে নিজেদের পতাকা মনে করবে, দেশটাকে নিজেদের দেশ মনে করবে, এবং এই দেশটাকে তারা নিরাপদ মনে করবে, দেশটা আমার, আমি এই দেশে জন্মগ্রহণ করি, এই দেশে আমি মরবো, অন্য কোনো দেশটা আমার দেশ না। আমি অন্য দেশে সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম কেন করতে দেবো? এই দেশে কামাবো আর পাচার করবো আরেক দেশে, হ্যাঁ, তারপরে তারপর টুপ করে ওই দেশে চলে যাবো। মানে জাতিগত একটা সমস্যা না, জাতিগত সমস্যা নেই, এই চোরদের সংখ্যাটা খুব কম। আচ্ছা, এইটা মার্কিন যুক্তরাষ্ট্রে বলে 1% বলে। অলিগার্ক, চোর, দুর্বৃত্ত, ওই যে একদম বৃদ্ধ লোক আছে দেখবেন, নেতা, আমি তাকে খুব ভীষণ পছন্দ করি, আমি তার খুব অনুসারীও। তার নাম হচ্ছে আপনার স্যান্ডি বার্নার্স। তিনি একজন সিনেটর, তিনি একদম কুঁজো হয়ে গেছেন বয়সে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যুবকরা, তরুণরা তার কথা, এই বৃদ্ধ লোকটার কথা শুনে উদ্বেলিত হয়, উজ্জীবিত হয়ে যায়। আমার বক্তব্য হচ্ছে আমরা যারা সাধারণ মানুষরা পরিবর্তনটা দেখতে চায়, ভালোভাবে দেখতে, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, সমৃদ্ধ আমেরিকা দেখতে চায়, প্যালেস্টাইনদের উপর জুলুম হবে না। সারা পৃথিবীর যুবকরা, মানুষরা কিন্তু যুদ্ধ বিগ্রহ এগুলো কোনো জায়গায় দেখতে চায় না। ভারতের তরুণরাও তাই, এই যে আন্দোলনটা হলো, তারাও তাই চেয়েছে। সারা পৃথিবীর মানুষের, সাধারণ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার মধ্যে আপনি সাদা, লাল, নীল দেখবেন না। সব দেশের মানুষ আসবো নিশ্চয়ই, একেবারে শেষ সময় আছে, একজন দর্শক আছে, কিন্তু আনফরচুনেটলি যারা দেশটা পরিচালনা করেন, রাজনীতির স্টিয়ারিং এ যারা থাকে, তারা জনগণের আকাঙ্ক্ষাটা শেষমেশ সেই জায়গায় নিতে পারেন। একজন দর্শক আছেন, দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। ঠিক, ভোলা থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করবেন। আমি বিএনপির নেতার কাছে আমার প্রশ্ন, জুলাই আন্দোলন করেন, জুলাই আন্দোলনে আমাদের যে 350 এমপি নির্বাচিত হয়েছেন জুলাই আন্দোলনের ফলে ওনাদের এই 350 জন এমপি কে নিহত জীবন দিয়েছেন, এত লোক জীবন দিয়েছে, ওনাদের এখানে কোনো আছে কিনা, কন্ট্রিবিউশন আছে কিনা? প্রশ্নটা আসলে স্পষ্ট না, মানে কেউ নিহত হলে সে আবার ইলেকশন করবে কিভাবে?
আচ্ছা প্রীতম দাস, আপনার কাছে আসি। যেই বিষয়টি নিয়েছিলাম যে জনগণই সবসময় বুকের তাজা রক্ত আসলে ঢেলে দেয়, বাংলাদেশের প্রতিটি সংগ্রামে আমরা মুক্তিযুদ্ধে সব জায়গাতে দেখেছি, কিন্তু প্রতিবারই তারা আসলে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। কাঠামোগত যে পরিবর্তনের স্বপ্ন দেখে, গুণগত যে পরিবর্তনের স্বপ্ন দেখে, সেটি ভঙ্গ হয়ে যায়। এই অভ্যুত্থান থেকে আপনার কি মনে হয় এখানে আসলে কতটা তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে? এই অভ্যুত্থানের যে স্পৃহা ছিল, যে স্বপ্ন ছিল, এবং এখানকার সীমাবদ্ধতাগুলো কি দেখেন আপনি? দেখেন, মানে ব্যাপারটা খুবই সোজা। এই যে ভাইও কথা বললেন যে আমরা আসলে জবাব দিতে চাই, রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবো, সরকারকে প্রশ্ন করতে পারবো, এরকম একটা ব্যবস্থা চাই। তো মানে ঐক্য যে হবে, ঐক্য আসলে কিসের ভিত্তিতে হবে? এখন ধরেন সরকার যদি এরকম মনে করে যে তাকে প্রশ্ন করা যাবে না, কিংবা এমন প্রশ্ন করা যাবে না যেটাতে সে আসলে সমস্যায় পড়ে যায়, এবং সমস্যায় পড়লে সে আসলে দমন পীড়নের পথ বেছে নিবে, তাহলে ঐক্যের জায়গাটা আসলে ওইখান থেকে সম্ভব হয় না। এবং সবসময়ই যারা আসলে রাষ্ট্র ক্ষমতায় থাকেন সেই জায়গাটা দায়িত্ব তাদের উপর বেশি থাকে। আজকে যদি বাংলাদেশে যে যারা এমপিরা যদি একটা গণতান্ত্রিক সরকার থাকে তার দায়িত্ববোধ থাকে, আর যে সরকারটা ফ্যাসিস্ট হয়, মাফিয়া হয়, তাদের দায়িত্বই থাকে না, ক্ষমতা থাকলেই বা কি। দেখেন, আমাদের যারা সংসদ সদস্যরা আছেন, আজকে যদি ওনারা চান যে একটা কোনো একটা আইন পাশ করবেন যেটা জনগণের পক্ষে, সেটা তারা চাইলেই পারেন। সেখানে বিরোধী দল যদি বাধাও দেয় তবুও সম্ভব না, কারণ এতটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে। তাহলে আমরা কি আমাদের এই যে দৈনন্দিন যে কার্যক্রম, যে বিষয়গুলো ঘটতেছে, সেইখানে আমরা সরকারের কোনো জবাবদিহিতার কোনো বিষয় দেখতে তো পাই না। তাহলে আজকে যদি আমাকে ঐক্য করতে বললেন, কিছুদিন আগে আপনারা দেখবেন যে হবিগঞ্জে একটা ঘটনা ঘটেছে, সেখানে আলিফ নামে আমাদের একজন, যার আসলে চোখ তুলে ফেলা হয়েছে। এখন তার চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আরেকটা চোখও নষ্ট হওয়ার পথে। তো ওইখানে যাদেরকে আসলে আসামি করা হয়েছিল সেইখানে সবাই জামিন পেয়েছে। তাহলে এই অবস্থায় আপনি যখন প্রশ্ন করবেন যে আসলে গণঅভ্যুত্থানের পরে আমরা কি এই বাংলাদেশ চাই যেখানে একজন মানুষের চোখে আঘাত করে চোখ নষ্ট করে ফেলাতে হবে, এবং যখন সে ছেলে বিচার চাইতে যাবে তখন এই আসামিদের জামিন দিয়ে দেওয়া হবে, তারা অবাধে ঘুরতে পারবে, তো এই অবস্থা রেখে আপনি মানে ঐক্য কিভাবে করবেন? এবং আমরা সবসময় দেখি অতীতে হয়ে আসছে, ভাইরা যখন বিরোধী দলে ছিলেন বা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন, তখন ওনারা যে ভাষায় কথা বলেছেন, তখন জনগণের কাছে মনে হয়েছে যে এটা আমার ভাষা, এটা আমার কথা। কিন্তু যখনই মানে সরকারে চলে আসছেন, তখন আর মানুষ মনে করে না এটা আমার ভাষা, আমার কথা। আজ থেকে আজকে আপনি দেখেন, এই যে আজকে যে বিষয়টা নিয়ে রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে সমস্যাটা তৈরি হলো, আজকে 2 বছর আগে আপনি বিএনপির যে পেজ বা বিভিন্ন ইয়েতে দেখেন, লেখাগুলো দেখেন, বক্তব্যগুলো দেখেন, 24-এর যে বিএনপির যে বক্তব্য ছিল, যে লেখা ছিল, কথা ছিল, এই বিষয়ের সাথে তো আমরা পুরোপুরি একমত, এখানে ভিন্ন মতের কোনো সুযোগ নাই। তখন ওনারা যথেষ্ট নিরপেক্ষভাবে সবাইকে ধারণ এখন কি আপনাদের কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না, এখন গ্রহণযোগ্য মনে হচ্ছে না পেরেছিলেন, কিন্তু আজকে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি না, দুর্ভাগ্যজনকভাবে। হ্যাঁ, কিছু কিছু আমাদের যারা এমপিরা আছেন বা ভাইদের মতো যারা আছেন, তারা ভালো করছেন, কিন্তু বাকিরা আবার উস্কানি দিচ্ছেন, মাঠে গেলে মারামারি করছেন, দমন পীড়নের পথ বেছে নিচ্ছেন। আপনি যদি ধরেন আশরাফুদ্দিন নিজাম ভাই, ওনার বক্তব্য যদি শুনেন, আমার কাছে মনে হবে যে উনি আমার কথাই বলতেছেন, কিন্তু উনি তো বিএনপির এমপি, কিন্তু উনারই তো দলের, ওনার ছাত্র দলের, যুব দলের কেউ আমাকে যে রাস্তায় পিটাবে না, এটার কোনো গ্যারান্টি নাই। আমরা সবসময় এরকম একটা আতঙ্কজনক অবস্থায় থাকি। এবং আজকে দেখেন, এই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের প্রচুর জায়গায় ছাত্রদল ব্যাপকভাবে মানুষকে মারধর করছে। নারায়ণগঞ্জে হামলা হয়েছে, বরিশালে হয়েছে, এবং আমরা সোশ্যাল মিডিয়া ঢাকার নানান জায়গায় হয়েছে। ওখানে যারা জুলাইয়ে সরাসরি মাঠে ছিল, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, এসব লোকজনকে মারধর করে বের করে দেওয়া। বিষয়টা কি এরকম যে ছাত্রদল গিয়ে মারধর করেছে শুধুমাত্র? আপনাকে কারেকশন করে দেই, গতকালকের যে ঘটনাটা, আই ডোন্ট সাপোর্ট ইট, আমি রাদার আমি খুবই ডিস্টার্বড, আমি ভীষণ মানে লজ্জিত, দুঃখিত। আমি যেটা বললাম যে জুলাই মানে অর্থাৎ 1 তারিখ থেকে, একদম 1 তারিখ থেকে তো আমি সেলিব্রেশন মুডে থাকবো। আমি আমার পার্টি নেতা তারেক রহমান সাহেবকে আমি 1 তারিখের টেক্সট পাঠাইলাম যে শেখ হাসিনার এখন ডেজ আর নাম্বারড,
যেদিন 1 তারিখে শিল্পকলা একাডেমি থেকে আওয়ামী লীগের 32 নম্বর ওদের একটা মিছিলের প্রোগ্রাম ছিল, তারা মিছিলের প্রোগ্রামটি পোস্টপন করলো, অর্থাৎ যেতে পারলো না, মানে রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় চলে যাচ্ছিল আর পারলো, সেখান থেকে কিন্তু কাউন্টডাউনটা শুরু হয়ে গেল। গতকালকে যে কথা, আমরা 1 তারিখ থেকে 1, 2, 3 তারিখে তো সেনা প্রধান যখন বলেন আমিন, অর্থাৎ ফাইনাল, শেখ হাসিনা ফাইনাল ক্লোজড, এবং এরপরে কিন্তু শেখ হাসিনা বলেছে যে ইন্ডিয়াকে বলছে যে আমার কিন্তু একটু আসতে হবে, একটু টেম্পোরারি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। বাক্সপেটা আজকে আমি গোলাম যে ছবিটা, তার মধ্যে 9টা সুটকেস দেখলাম, ওই যে ওঠার আগে 9টা সুটকেস, আরও তো মানে একটু বড় একটা মানে ইয়ে ঢাকা একটা কি দেখলাম, ওটার মধ্যে কতগুলো তার কোনো ঠিক নেই। উনি বলেছেন যে আমি তোমার দেশে আসবো, ওনার আত্মীয় স্বজন সব 14 গোষ্ঠী সব আগে পাচার করে দিছে, টাকা পয়সা সব হীরা জড়ো সব আগে পাচার করে দিছে, করে তারপর ফাইনালি উনি 5 তারিখে গেছেন। আচ্ছা, এখন আমি যে কথাটি বলতে, আমরা তো এই 5 তারিখ পর্যন্ত সেলিব্রেট করব, হাতে হাত ধরে সেলিব্রেট করব নাকি, যে আমরা 4 তারিখেই কেন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি, সংঘর্ষ, হামলা? 3 তারিখে আমি যে কথাটা বলার জন্য আমি প্রীতম সরি, আমি তুমি পরে বলে নিও না, আমি আমার তেমন বলার কোনো প্রয়োজন নেই, বলবে। সেটা হচ্ছে 3 তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, ঘটনার সূত্রপাত ওখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেখানে ছাত্র দলের ছেলেরা অ্যাসাল্টেড হয়েছে, তাদের উপর হামলা হয়েছে, তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে। ওইটা একটা রিপার্কেশন, রিটালিয়েশন হওয়া উচিত হয় নাই, কিন্তু 3 তারিখে যে ক্ষেত্রটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো, ছাত্র দলের ছেলেদেরকে ধাওয়া করলো, পিটালো, ঝামেলাগুলো করলো, তখন এটা একটা রিটালিয়েশন অন্য জায়গায় ছড়িয়েছে শিবিরের সাথে মেইনলি, তাই না? কিন্তু আমি মনে করি সেটাও হওয়া ঠিক হয়নি, কারণ মাসটা জুলাই, মাসটা আগস্ট, এখানে আমরা একসাথে সবাই মিলে আমরা আন্দোলন করেছি, একভাবে বিজয় হয়েছি। আমার পার্টির নেতা, আমার পার্টির চেয়ারম্যান, সরকার প্রধান, তিনি বলছেন গতকাল কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ারলি কি বললেন, উনি বললেন এই যে জুলাই, এই যে আউটকাম, এই যে আমাদের বিজয়, এই বিজয়টা আমাদের কোনো দলের না, গত 17 বছরের ছাত্র রাজনীতির প্রভাব কি তাহলে এখনো রয়ে গেল? কোনো দলের না। উনি তো বলতে পারতেন যে ইয়েস উই ফট ফর 17 ইয়ার্স, আমি নেতৃত্ব দিচ্ছি, আমার ছেলেরা জেলে গেছে, আমার নেতারা জেলে গিয়েছে, মানে আমি সহ আমাদের অসংখ্য নেতা গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আর ফেরত আসেনি। উই কুড টেক অল ক্লেমস অফ দ্য লিডারশিপ অফ দ্য মুভমেন্ট, বলতে পারতাম যে এগুলো সব আমাদের কৃতিত্ব, আমরা করেছি। ইয়েস, আমাদের ছেলেমেয়েরা তারা সামনে ছিল, লড়াইটা সংগ্রামটা সামনে তো ছেলেমেয়েরাই থাকবে, তরুণরাই থাকবে, আমরা তাও বলিনি। আমাদের নেতা ক্যাটেগরি বলছে নো, এটা কোনো দায়িত্ব এইভাবে, এটা মানে যে এই কুস্তিগিরের মতো, যে ওনাদের একজন নেতা ছিল মাহফুজ, বলছে যে জুলাইয়ের কুস্তিগির হওয়া যাবে না, মানে এই কুস্তি করার টাইম নেই। এটা আপনাকে বলতে, অল ক্রেডিট শুড গো টু দ্য পিপল, ইট ইজ দ্য পিপল। নারীরা, মেয়েরা আসছে, তাই না? 135টা রিয়া গোপ সহ 135টা শিশুর জীবন যায়নি, আমাদের মায়েরা রাস্তায় নামেনি, ভাইয়েরা রাস্তায় নামেনি, মুগ্ধ নামিনি, এরকম তো অসংখ্য মানুষ নেমেছে। তো সুতরাং এটাকে এভাবে পকেটস্থ না করে, যেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন এটি নিয়ে যাতে কোনো বিভেদ, উনি বলেছেন যে নো, এই বিজয়ের মালিক হচ্ছে জনগণ, এই জনগণ ফ্যাসিস্টকে তাড়িয়েছে, এই জনগণ মাফিয়াকে তাড়িয়েছে। কোনো দলের নেতৃত্ব, ওনার কৃতিত্ব উনি নিতে চাননি, আমরা চাইনি, আমরা এটা সার্বজনীন করতে চেয়েছি। এর সাথে যদি একটু যুক্ত করে, যেমনটি প্রীতম দাস বলছিলেন যে পরিবর্তন তারা প্রত্যাশা করেছিলেন, বিশেষ করে বাক স্বাধীনতাও হরণ করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর আপনি কি বলতে চাইবেন? বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, যে গণতন্ত্রের প্রত্যাশা করেছিল সেটি নিশ্চয়ই না, নিশ্চিতভাবে তিনি এটি বলেছেন। দিস ইজ দ্য অনলি গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে আপনি যাচ্ছে তাই বলতে পারেন, উচিত না। এই গভর্নমেন্টকে সমালোচনা করতে পারেন, অনেকভাবে সমালোচনা করতে পারেন, কিচ্ছু বলে না এই গভর্নমেন্ট, তারেক রহমান। উনি তো বললেন যে যারা কথা বলছে তাদের উপর হামলা করা হচ্ছে। এখন আমি এটা সরকারিভাবে তো এটা নয়, সরকারের ভাবে দমন নিপীড়ন করা, সাপ্রেস করা, মানে ফ্রিডম অফ স্পিচকে আপনার মানে বাধাগ্রস্ত করে, এটা একেবারেই গভর্নমেন্ট পলিসি না, কোনো রিফ্লেকশন নাই। কিন্তু যেটা তারা বললেন যে গত 3-4 তারিখে বা মানে যেটা হয়েছে, সেটা বললাম একটা রিটালিয়েশন, একটা ঘটনার ক্রিয়া, এগুলো আমি কিন্তু বারবারই বলছি যে এটা কাম্য ছিল না, এটাকে প্রশমিত করা দরকার ছিল, কিন্তু ঘটনাটা ঘটে গেছে, সেটার জন্য এটাকে বলা যাবে না দমন নিপীড়ন, এটা করা যাবে না। তবে যেহেতু অভিযোগটা কেউ করছেন, আমি মনে করি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সংযত হওয়া উচিত, যাতে এই অভিযোগগুলো আর তাদের উপরে না আসে। এভরিবডি শুড ফিল যে আমরা কথা বলতে পারি, উই ক্যান এক্সারসাইজ, বাট সার্টেনলি আমি ভদ্রতার সাথে, শালীনতার সাথে, আমার বেলাও আমি কি আপনার সাথে কথা বলছি না, আমি কি আক্রমণকারী বাজে শব্দ ব্যবহার করতে পারি? শব্দ তো আমার মুখের বিষয়, ছেড়ে দিলেই হলো কেন? যখন তখন যা তা ছাড়া যায়? নিশ্চয়ই না, পরিবেশ লাগবে না। আমরা আশা করি সবাই আমরা সংযত হব এবং এটাকে আমাদের বিজয়কে সংহত করব। আজকে তো 5 পার হয়নি,
এবং এইটা আমরা সেলিব্রেট করব বছরের পর বছর। আমাদের ছেলে মেয়েদের জীবনগুলো গেল, এই যে বাচ্চাগুলোর জীবন গেল, এই ছেলেরা এই বাচ্চাগুলোর জীবন পৃথিবীর মুখ দেখবে, তাই না? আমার ধর্ম অনুযায়ী সব বাচ্চারা হয়তো বাবা মায়ের সাথে তাদের মানে রোজ কিয়ামতের পরে তাদের হয়তো জান্নাতে দেখা হবে, কিন্তু আমরা এইগুলো সামান্য নিয়ে এগুলো কেন করবো? এটা বিভেদ থাকবে। আমি কিন্তু আগে বলেছি মুক্তিযুদ্ধের পরেও সারা পৃথিবীতেই থাকে। আমেরিকা যখন ইন্ডিপেন্ডেন্স পেল তখনও তাদের নিজেদের মধ্যেও কিন্তু মানে বিরোধ ছিল, ভারতের মধ্যেও বিরোধ, এখন পর্যন্ত বিরোধ আছে, পাকিস্তানে আছে, শ্রীলঙ্কায় আছে, সব দেশে আছে, থাকবে। কিন্তু 2 বছরেও কেন এটি বুঝতে আসলে সক্ষম হচ্ছে না? অসহিষ্ণু জায়গায় নেওয়া যাবে না। ডেমোক্রেটিক্যালি আপনি প্রোটেস্ট করবেন, ডেমোক্রেটিক্যালি ক্রিটিসাইজ করবেন, ডেমোক্রেটিক টলারেন্স আপনার থাকতে হবে, এবং এট দ্য সেম টাইম সরকারি দলের জন্য বলছি তাদের সে গণতান্ত্রিক সহনশীলতা থাকতে হবে। এই যে গণ আন্দোলন যেটি হলো, জুলাই আন্দোলন যেটি হলো, সেখানকার একটা প্রত্যাশার জায়গা ছিল যে আমরা আসলে রাষ্ট্র সংস্কার করব, নতুন বন্দোবস্ত হবে। সেই নতুন বন্দোবস্তটা আসলে কোথায়? রাষ্ট্র কতটুকু সংস্কার হলো? বিচার ব্যবস্থা থেকে শুরু করে, শাসন ব্যবস্থা থেকে শুরু করে পরিবর্তনগুলো আসলে কোথায় কোথায় এলো? দেখুন, আমরা যদি বলি এখন আমরা কি পাইলাম, আসলে আমরা একটা নির্বাচিত সরকার পাইছি, এর বাইরে আমরা যে খুব ভালো কিছু পাচ্ছি তা না। এখন আজকে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে এমপিদেরও দলের বিপক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা তারা করে দেবে। এখন আবার যখন আপনি সংস্কারের পক্ষে কথা বলেন কিংবা জুলাই সনদের পক্ষে কথা বলেন কিংবা বড়সড় পরিবর্তন চান, তখন কিন্তু আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন করে এই প্রক্রিয়া কিন্তু উনারাই আসলে বন্ধ করে দেন। হ্যাঁ, এবং এই যে হ্যাঁ ভোট না ভোটের ব্যাপারে, হ্যাঁ ভোটের প্রথমে বলেছেন সবাই যে আপনারা হ্যাঁ ভোট দেন, তারপর বলেছেন না, এটা তো না দিলে নির্বাচন দিবে না, এই জন্য আমরা এটা করেছি। তো এই যে মানে স্ববিরোধী কথাবার্তা বা কাজকর্ম, এবং আমরা বেশিরভাগ সময় দেখি যে আসলে সংস্কারের পুরোপুরি বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন, এবং 2-1টা বিষয় আমরা যা পাই এটা খুবই সন্তোষজনক বলে আমরা মনে করি না। আজকে ধরেন যে এই যে সচিবালয়টা তারা যে সরাইলেন ইয়েতে হাইকোর্টের যে ব্যাপারটা ছিল, তো এটা দিয়া তো বিচার ব্যবস্থাকে আরো মানে আইন মন্ত্রণালয়ের কক্ষিগত করলেন। তো এই রকম অবস্থা করে আপনি মাঝে মাঝে অল্প একটু ভালো কথা বলবেন আর সব সময় খারাপ কাজ করবেন, এইগুলোর মধ্য দিয়ে আসলে সংস্কার হবে বলে মনে করি না। এবং আমি মনে করি ওনারা কাঙ্ক্ষিত সংস্কার, 2 বছরে কি আপনাদের কাছে আশাহত মনে হচ্ছে যে স্বপ্নগুলো ছিল জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে 5 আগস্ট যে জন্য সফল হওয়ার কথা ছিল, সেটি থেকে এখন সরকার অনেকটা সরে গেছে বা বিএনপি সরে গেছে, আপনাদের কাছে কি সেটি মনে হচ্ছে? দেখুন, 5 আগস্টের পরে একটা দীর্ঘ সময় বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা দেখলাম যে ওনারা আলাপ করলেন, তারপরে জাতি একটা আশা নিয়ে ছিল যে একটা আলাপ হয়েছে, সংলাপ হয়েছে, এর ভিত্তিতে খুব দ্রুত এগুলো মানে বাস্তবায়ন হবে। কিন্তু এখন আমরা যে অবস্থা দেখছি যে তারা যে আলাপ আলোচনা করেছিলেন এবং তারা যে কথাগুলো আগে বলেছিলেন সেই কথার বিপরীতে তারা অবস্থান নিয়েছেন। তো এই অবস্থায় আমরা পুরোপুরি আশাহত, তবে আমরা প্রত্যাশা করি যে তারা এই পথ থেকে ফিরে এসে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাঙ্ক্ষিত সংস্কারের পথে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। প্রীতম দাসের কথার সূত্র ধরেই বলতে চাই কেন বিএনপি আসলে সংস্কারের জায়গা থেকে সরে এলো, এবং সেই সাথে যে শিরোনামটি বলছিলাম যে এমপিরা নিজ দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন, সংবিধানের সংশোধনী আনতে চায় সরকার, সেটির বাস্তবায়ন করা কতটা সম্ভব আসলে? ধন্যবাদ। না, এমপিরা নিজ দলের ভোট দিতে পারবেন, এটা একটা আইন হতেই পারে, করবে, কিন্তু তাতে খুব যে লাভ হবে তা না। কেন লাভ হবে না? সেটা হচ্ছে যে সাধারণভাবে সরকারি দলের লোকেরা তারা নিজ দলের বিরুদ্ধে ভোট দেবে না, যার কোনো কারণ নেই, দিলে তো পরের বার নমিনেশনই পাবে না। এমনকি বিরোধী দলের লোকেরাও যদি মনে করেন নিজ দলের সিদ্ধান্তের বাইরে যদি সরকারি দলের প্রস্তাবকে সমর্থন করে, তারও কপালের নমিনেশন থাকবে না। তো ফলে এটা এই আইন করা না করার মধ্যে আই ডোন্ট ফাইন্ড এনি ডিফারেন্স। বাট আমি যেটা বলতে চাই, এটা হতে পারতো, সেটা হচ্ছে কি যে আপনার গোপন ভোটের ব্যবস্থা করা যেতে পারতো, বাট গোপন ভোট ইজ নট এনাফ। মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা করে, আমি সবসময় বলি, গত 4-5 বছর যাবত আমি কন্টিনিউয়াসলি বলে আসছি এবং বলে যাব, আল্লাহ যতদিন বাঁচায় রাখে, না হওয়া পর্যন্ত। আমার ধারণা কোনোদিন না কোনোদিন হবে, এটা আমার বিশ্বাস করি। সেটা হচ্ছে যে আপনার প্রাথমিক নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ওখানকার প্রেসিডেন্ট যিনি থাকেন
তিনি কখনই কোনো কংগ্রেসম্যান সিনেটরকে তিনি মনোনয়ন দেন না, তার কোনো ক্রেডিট নেই। তিনি বলেন নাই বেটা তোকে আমি রাস্তা থেকে তুলে নে তোকে মনোনয়ন তোরে আমি কংগ্রেসম্যান বানাইছি বা তোকে আমি সিনেটর বানাইছি, নো স্কোপ। ওখানে প্রাইমারি ইলেকশন ইট ইজ দেয়ার পার্টি, পার্টির প্রাইমারিতে তারা ভোটে ইলেক্টেড হয়ে আসেন। এমনও দেখা যায় যে দেখা গেল খোদ ওই দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে পন্থীর লোক তিনি। দলের মধ্যেও তো নানা ইস্যুতে সমালোচনা থাকে, প্রেসিডেন্টের এই নীতি সমালোচনা করে না, দেখা গেলো প্রেসিডেন্টের অনেক সিদ্ধান্তকে নিজ দলের লোকেরাই নাকচ করে, ভোট দেয় না তারা। ওই দেশের সিস্টেম। এই যে তারা দিতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রে, তার কারণ হচ্ছে তার তো প্রেসিডেন্টের মার্সির উপরে তার মানে কংগ্রেসম্যানশিপ না বা সিনেটরশিপ না। বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থায় যদি ওরকম ব্যবস্থা হয়, দেন আওয়ার এমপিস ক্যান কাস্ট দেয়ার ভোট ইন্ডিপেন্ডেন্টলি, ভালো মন্দে বিবেচনায় করতে পারে। আমাদের দেশে এমপিরা তো মানে আইনই প্রণয়ন করে না। গত 73 সালের যে পার্লামেন্ট হয়েছে, এই মানে টোটাল সংসদীয় রাজনীতির বয়স ইন্টারাপশন তো আছেই। 53 বছরের পার্লামেন্টে গোটা 2-3 প্রাইভেট মেম্বার্স ডেতে গোটা 2-3 আইন প্রস্তাব করেছেন এমপিরা। বর্তমান যিনি সরকারি দলের চিফ হুইপ, তার একটা প্রস্তাবনা, একটা আইন বোধহয় পাশ হয়েছিল। আর সাবর হোসেন চৌধুরী একটা অ্যাটেম্প নিয়েছিলেন আওয়ামী লীগের আমলে, তারটা শেষ বিশেষ কোনো পরিবর্তন আসলে আসেনি। না মানে সেই কথাটি প্রীতম দাসও বলছিলেন। এমপি সাহেবরা তো আইন প্রণয়ন করেন না, তারা হলো হা জয়যুক্ত করেন অথবা না জয়যুক্ত করেন। দে ডোন্ট মেক লস, তারা আইন বানান না। কিন্তু আইন বানানোর প্রক্রিয়ার মধ্যে তাদের ইনভলভ হওয়া উচিত ছিল, মানে তাদের ইনভলভ করা উচিত ছিল বা তাদের রোল নেওয়া উচিত ছিল। আমি মনে করি ব্যক্তিগত দ্বারা আমি তো কখনো এমপি হইনি, সুতরাং এই বলায় আমার কিছু যায় আসে না, মানে যায় আসে না মানে আমার কোনো লাভ নেই না, সেজন্য না। আমি মনে করি বাংলাদেশের এমপিদের বেতন ডাবল করা উচিত। কেন? এই কারণে তিনি জনগণের জন্য, ভারতে তো তাই, ভারতের এমপিরা বাংলাদেশের এমপির চেয়ে অনেক বেশি বেতন পান, রিটায়ারমেন্ট বেনিফিট পান, পেনশন আছে তাদের অনেক সুযোগ সুবিধা। সেই তুলনায় বাংলাদেশের এমপিরা কিছুই পায় না, কিছুই পায় না, সত্যি কথা। এবং তার জন্য কি হয়, পায় না বলে কি করে জানেন, ওই মানে গাছের টাকা তলেরটা করে লুটপাট করে। কি করে না আমি তা বলছি না, গাছের টাকা তলারটা করে, যেমন এমপি গিরিও করে, একটু ব্যবসাও করে, এমপি গিরি করে, তদবিরও করে, এমপি গিরি করে, কোর্টে যে মূল ফোকাসটা আসলে কোর্টে যে করে। এখন আপনি চিন্তা করেন, আপনি একজন এমপি, এখন আমি একজন আওয়ামী লীগের একটা পতিত স্বৈরাচারের লোক, তার বিরুদ্ধে মামলা ছিল, সে জেলে ছিল, তার জামিনের জন্য আমি এমপি, সরকারি দলের এমপি বা বিরোধী দলের এমপি হোয়াটএভার, আমি এমপি, আমি যখন কোর্টের সামনে যখন দাঁড়াই এবং যখন বলি মাই লর্ড আমার মক্কেল খুব নির্দোষ, তো তখন মানে বিচার আমরা সাধারণত দেখি নাই যে এমপি সাহেবরা দাঁড়াইলে জামিন হয় নাই, মানে এমপি কাম লয়ার। আওয়ামী লীগের আমলে দেখতাম তাপস, ব্যারিস্টার তাপস ওই যে ছিল, ওনার তো একটা ব্যবসা ছিল ভালো, লক্ষ লক্ষ, মানে নর্মাল যেখানে 20-30 হাজার টাকার নর্মাল উকিলদের জামিন নেওয়া যায়, কথার কথা, ওনারে 20 লাখ টাকার মতো দিয়ে ঠিয়ে যাইতে হইতো, কারণ উনি দাঁড়ালে তো পাস, মানে জামিন। এরকম নির্ঘাত কেস করা, এই জন্য আমি যেটা মনে করি, যেটা হয় নাই, সংস্কারের হয় নাই, যেটা হওয়া উচিত ছিল, এমপির কাজটা সার্বক্ষণিক থাকা উচিত ছিল। ইটস এ পার্মানেন্ট জব, এটা কোনো টেম্পোরারি, মানে ওই যে সারাদিন ওকালতি করলাম, সারাদিন ডাক্তারি করলাম বা নিজের প্রাইভেট ফার্ম দেখলাম, তারপরে ক্লান্ত সন্ধ্যার সময় হাজযুক্ত করতে গেলাম, ঝিমাইলাম অথবা মোবাইল দেখলাম, এগুলো কাজ না। ওই যে ইন্ডিয়াতে দেখা গেছে এমপি সাহেবরা মোবাইলে ভিডিও টিডিও নাকি দেখতো ইন্ডিয়ায়, ইটস বিকজ দে ডোন্ট ফাইন্ড জবস। তা এখন আমার বক্তব্য হচ্ছে যে প্রকৃত আপনি এমপিদেরকে যদি ফাংশনাল এমপি করতে চান, বেতন বাড়িয়ে দেন, সুযোগ সুবিধা বাড়িয়ে দেন, সব কিছু দেবেন এবং বলে দেবেন যে তোমার পার্মানেন্ট কাজ এটা, 5 বছর তুমি এটার জন্য নির্বাচিত হয়েছো, ইউ শুড নট এনগেজ ইন আদার জব। এটা করেন নাই। একটা এমপি হোস্টেল আছে যে কি জন্য, কোন জায়গায়, এই যে ফার্মগেটে, মানে ফার্মগেটে না, মানে সংসদের দক্ষিণ পাশে এমপি সাহেবদের বারান্দার মধ্যে সব কাপড় চোপড় সারা বছর। কেন? আর ভাই এটা কি হোস্টেল? তো এটা আপনি পার্মানেন্টলি থাকেন কেন বউ বাচ্চা নিয়ে? দিল্লিতে তো এমপিরা তো পার্মানেন্টলি থাকে না, দিল্লিতে অধিবেশন শেষ হয়ে যায়। আমি হয়তো ইন্ডিয়ার উদাহরণটা আছে, আপনি আবার অন্যভাবেই নিয়েন না। দেখলো দিল্লিতে অধিবেশন শেষ হয়ে যাচ্ছে, কেরালার এমপি কেরালা চলে যায়, বিহারের এমপি বিহারে চলে যায়, মহারাষ্ট্রের এমপি মহারাষ্ট্রে চলে যাচ্ছে, অর্থাৎ অধিবেশন শেষ, কাজ শেষ, যার যার এলাকায় চলে যাচ্ছে। আমাদের এমপি সাহেবরা একেবারে বউ বাচ্চা না, পার্মানেন্টলি রাজু ব্যান্ডের জেন্টলম্যানের মতো পার্মানেন্টলি তারা ঢাকার বাসিন্দা এবং এমপি হোস্টেলটার আবাসিক ভবন বানায় ফেলে। এই অভ্যাসটা বদলানো দরকার। এমপিরা যাতে আইন করতে হবে, কারণ তো নৈতিক দায়িত্ব। অধিবেশন শেষ হয়ে গেছে, এমপিরা সবাই সুটকেস বাক্স পেটটা বেঁধে যার যা নির্বাচনী এলাকায় চলে যাবে। দে উইল মিট দেয়ার পিপুল, দে উইল মিট দেয়ার ভোটার্স।
আমি যখন নির্বাচন আসলো, আমি তো নির্বাচন করিনি, আমাদের পার্টিতে এবার ওই মানে মনোনয়ন চাওয়া মানে একটা প্রসেসটা ছিল না। আমি তো আমার এলাকার মানুষদের তাই বলেছিলাম, যদি আমি এমপি অধিবেশন শেষ হওয়ার পর আই উইল কাম টু ইউ। অসংখ্য ধন্যবাদ। প্রীতম দাস, একেবারে শেষ মুহূর্তে যদি কিছু যুক্ত করতে চান খুব কম সময়ের মধ্যে। এই পরিবর্তনগুলো হয়নি বলে আসলে জনগণ এমপিকে অ্যাকাউন্টেবল করতে পারে না। এই পরিবর্তনগুলো হয়নি বলে এমপিরা সরকারকে অ্যাকাউন্টেবল করতে পারে না। থ্রো পিপুল তো সরকার অ্যাকাউন্টেবল। নির্বাচনের আগে এমপিরা যাচ্ছে জনগণের কাছে, কিন্তু নির্বাচনের পর জনগণ খুঁজছে, তাদেরকে খুঁজে পাচ্ছে না। আপনি ছোট করে যদি যুক্ত করতে চান। প্রথমত হচ্ছে আপনার আমরা আমাদের যে প্রত্যাশার কথা যে আলোচনায় আসলো, আমরা আশা করি যে এই প্রত্যাশাগুলো তারা ভবিষ্যতে পূরণ করবেন, জনগণের চাওয়া অন্তরে ধারণ করবেন। এখন নির্বাচনের পরে এমপিদের পাওয়া যায় না, এটার অন্যতম কারণ ভাই যে বিষয়গুলো চমৎকার বলেছেন, এই ব্যাপারগুলো বললেন। আর বিরোধী দলের এমপিদেরকে পাওয়া যায় না, এটা আমি শুনলাম যে ওনারা এত বেশি জনগণের যে প্রত্যাশা অনুযায়ী ওনাদের যে বরাদ্দ দেওয়া হয় বা যা কিছু দেয়, ওনারা এত বেশি চাপে থাকেন, রীতিমতো ভয়ের মধ্যে থাকেন। আমাদের তো কিছু এমপিরা আছেন, ওনারা তো বলেন, ওনারা বলেন যে মানুষের যে এই পরিমাণ চাওয়া, ওই অনুযায়ী সরকারি দল যেভাবে তাদের এমপিদের জন্য যেভাবে বরাদ্দ করেন বা যা কিছু করেন, সেইটা বিরোধী দলের ক্ষেত্রে যে আচরণটা করেন, সেই ক্ষেত্রে আর ওনাদের জনগণের প্রত্যাশা মেটানোর সম্ভব হয় না। জি, অসংখ্য ধন্যবাদ প্রীতম দাস, অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন আমাদের এই জন্য যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।